হাই বন্ধুরা, কেমন আছেন সবাই? আর আজকে চলে এসেছি ফাইজালের সাথে আড্ডা মারতে। ফাইজাল চলে এসছে বাংলাদেশ থেকে, কলকাতায় ঘুরতে এসছে এবং ও 2023-এ শক্তি সম্মান অ্যাওয়ার্ড পেয়েছিল, নিশ্চয়ই চিনতে পারছেন। অরিত অফিসিয়ালের ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগতম বলি, ওয়েলকাম বলি। আর এই আড্ডা সেশনটা আজকে মানে আমি যেতে পারলে ভালো হতো বাংলাদেশ, কিন্তু যাওয়া হয়নি, ও চলে এসছে। ফাইজাল, কেমন আছো বল? জি, একদম ভালো আছি। ভালো আছিস? গলার শব্দ এত আসতে বললে তো হবে না, কিছু শোনাই যাবে না, জোরে জোরে কথা বলতে হবে। হ্যাঁ, আমি ভালো আছি। ভালো আছো? কতটা ভালো আছো? অনেক ভালো। জোরে হাসি দেখি। ফাইজাল 2023-এ তো 2018-তে না 23-এ শক্তি সম্মান 2023। ওর সাথে আমার এই শক্তি সম্মান অ্যাওয়ার্ডটা পাওয়া থেকে আমার সাথে সম্পর্ক। আর আমি যেটা বলি যে এই অ্যাওয়ার্ডটা দেয়া থেকে কিন্তু একটা সম্পর্ক শুরু হয়। একটা সার্টিফিকেট বা একটা অ্যাওয়ার্ড কোনোদিন কোনো মানুষের লাইফস্টাইল চেঞ্জ করতে পারে না, একটা মেন্টাল গ্রোথ দেয়। আমার এইখান থেকেই ওর সাথে চলার পথটা শুরু। এবং আমরা ক্রমাগত চেষ্টা করেছি আরো কিছু করার, আরো কিছু ভালো কিছু আপনাদের কাছে নিয়ে আসা। ফাইজাল, কেমন আছো বলো? তোমার কি হয়েছিল পুরো একটু যদি বলো সমস্যা। আমি ভালো আছি এখন। 2018 সালে আমার ক্যান্সার ধরা পড়ে, ব্লাড ক্যান্সার। আমি প্রথম জানতে পারি যে আমার ব্লাড ক্যান্সার হয়েছে। তো আমাকে আমি যেখানে প্রথম দেখাই সেখান থেকে আমাকে বলছিল আমি 7 দিন বাঁচব। সেই মুহূর্তে আমি ঢাকায় যাই, ঢাকা পিজি হসপিটালে অ্যাডমিশন নিয়ে ওখানে আমার ট্রিটমেন্ট শুরু হয়। এরপরে বেশ কয়েকটা কেমো যায় আমার, এরপরে আমার চুল পড়ে যায়, হাতের নখ উঠে যায়। মানে সেই মুহূর্তটা খুবই দুর্বিষহ আর কি। মানে আমার বাঁচা মরার লড়াইয়ের একটা পজিশনে, মানে কখন মরি কখন বাঁচি এরকম একটা সিচুয়েশন। আমার সামনে আমার বাড়ির লোক থাকতেও পারে না, এমন একটা পরিস্থিতি। সেখান থেকে মোটামুটি ওভারকাম করার পরে বাড়ি আসলাম। বাড়ি আসার পরে সবাই মিলে সিদ্ধান্ত নিলাম যে উন্নত চিকিৎসার জন্য ভারতে যদি যাওয়া যায়। প্রথমে চিন্তা করছিলাম যে ভেলোর বা চেন্নাই এরকম কোনো জায়গায় যাওয়া। পরবর্তীতে আমার এক আঙ্কেল বললো যে ঠাকুরপুকুর ক্যান্সার হসপিটাল, যেটা বর্তমানে সরোজগুপ্তা ক্যান্সার হসপিটাল, এখানকার কথা বললো যে ওখানে গিয়ে তুমি একটু দেখতে পাবে। কারণ চেন্নাই ভেলোরের ক্যান্সারের চিকিৎসা তো অনেক লম্বা। তো উনি বললেন যেটা যে ওখানে যাওয়া আসাতে যেই অর্থটা খরচ হয় সেই অর্থ দিয়ে কিন্তু এখানে ট্রিটমেন্ট হয়ে যায়, এটা উনি বললেন। তো ওনার কথাতে আমি প্রথম সরোজগুপ্তা ক্যান্সার হসপিটালে আসি এবং এসে এখানকার এনভায়রনমেন্ট এবং ডক্টরদের সঙ্গে কথা বলে সত্যি আমার ভালো লাগে এবং এখানে আমি চিকিৎসা শুরু করি। এখানে টানা আমার 1 বছর চিকিৎসা চলে, গ্যাপে গ্যাপে 1 বছর চিকিৎসা চলে। তারপরে আমি একদমই পুরোপুরি এখান থেকে পুরোপুরি সুস্থ হই। আর এই 1 বছরে আমার অনেক শুভাকাঙ্ক্ষী তৈরি হয়েছে, এখানে ফ্রেন্ডলি একটা পরিবেশ তৈরি হয়েছে, আমার মানে অনেক আত্মীয়র মতো তৈরি হয়েছে। বিশেষ করে মেডিকেল স্টাফ, আমার দিদি, আমি এখন দিদি বলি, কাকুলিতে, ওনার সঙ্গে আমার এত ভালো একটা সম্পর্ক। কাকুলিদের বাড়িতেই কিন্তু এখন বসে আছে, ওনার নামটা বলে দিলাম, হয়তো দেখা যাচ্ছে না, উনি সাইড থেকে দেখছেন, খুব রাগি মানুষ, খুব রাগি চোখে দেখছেন যে আমাকে না নিয়ে কি বলছে, এই বাড়িতে বসে আছে আমার এরা দিয়ে। তো এই তো তোমার চলার শুরু। এবং তোমার জীবনে অন্নদা এবং অঞ্জনদা, মানে অন্নগুপ্ত এবং অঞ্জনগুপ্ত, যাদের থ্রু দিয়ে আমি আজকে ওকে পেয়েছি, মানে ফাইজালের সাথে ওনাদের থ্রু দিয়ে আমার আলাপ। ওনাদের সাথে তুমি কিভাবে কানেক্ট করো এবং ওনারা কিভাবে তোমার পাশে ছিলেন? মূলত এই হসপিটালের কর্ণধার তো অর্ণব স্যার। তো সরাসরি ওনার সঙ্গে আমার কোনো যোগাযোগ ছিল না, দিদির সঙ্গে এটা ভার্চুয়ালি আমাদের পরিচয়। আমি গান গেতে ভালোবাসি, আর অর্ণব স্যার অনেক গান গেতে ভালোবাসে এবং উনি অনেক ভালো গান গায়। তো আমাদের ফেসবুকে এই গান, মানে আমি যখন গান আপলোড করি আমার গান স্যার দেখে, স্যারের গানগুলো আমি দেখি, এইভাবে আস্তে আস্তে আর কি মানে গানের সূত্র দিয়ে মনের সূত্র যোগাযোগটা তৈরি হয়। ওনার সঙ্গে আমার প্রথম কথোপকথন বা পরিচয়। অঞ্জনদার সাথে আলাপ হয়েছে কখন? অঞ্জনদার সঙ্গে আলাপ হয়েছে আমার শক্তি সম্মান 2023-এ। শক্তি সম্মান ওনার সঙ্গে পরিচয় হয়েছে এবং উনি এত ভালো একটা মানুষ, আমি মানে সামনাসামনি না দেখে বুঝতে পারতাম না। দেখে কি খুব রাগি মনে? না, একদমই না। আমার সঙ্গে এত ফ্রেন্ডলি, প্রথম পরিচয় এত ফ্রেন্ডলি কথা বলেছেন, আমি মানে বিস্ময়। আসলে সরোজগুপ্ত ক্যান্সার সেন্টার আর রিসার্চ ইনস্টিটিউটে যারা না এসেছেন, ভেতরে না ঢুকেছেন, তারা বুঝতে পারবেন না ভিতরে একটা অন্যরকম দুনিয়া চলে, যেটা হয়তো সচরাচর দেখা যায় না হসপিটাল বা নার্সিংহোমে এখন।
কিন্তু একটা অন্য জগতে এরা থাকেন এবং এরা চেষ্টা করেন সেইটাকে আরো ডেভেলপ করা, নিয়ে যাওয়া, এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। এই যে তুমি শক্তি সম্মান পেয়েছো, মানে এটা কি কখনো ভেবেছিলে যে তুমি শক্তি সম্মানটা পাবে বা এরকম একটা অ্যাওয়ার্ড নিতে তুমি বাংলাদেশ থেকে ইন্ডিয়া আসবে, কখনো ভেবেছিলে? একদমই ভাবিনি। আমি প্রথম যেদিন শুনি আমি নিজে অবাক হয়েছি। আমি ডিজার্ভ করি কিনা জানি না, আমি পেয়েছি, আমি মানে অনেক খুশি। এবং এইটা পাওয়ার পর মানে তোমার কি মেন্টালি তোমার কিছু বুস্ট বা কিছু মনে হয়েছে, যে কি মনে হয় পরিবর্তনটা কি ফিল করেছো? এই অ্যাওয়ার্ডটা তো নিজেকে বুস্ট করে, আমি আমাকে বুস্ট করতে পারছি, আমি আগামীতে আরো কিছু করব বা কিছু করতে পারি, এটার একটা ইন্সপিরেশন। এটার জন্যই মানে আমার মনে হয়েছিল এই অ্যাওয়ার্ড শোটা শুরু করা, যাতে তোমাদের মতন যারা ফাইটার, যারা ফাইট করছে জীবনে, তো জীবনটা তো একটা লড়াই, তুমি তোমার জায়গায় লড়াই করছো, আমি আমার জায়গায় লড়াই করছি, সবাই সবার জায়গায় লড়াই করছে, কিন্তু আমরা যদি ভয় না পেয়ে সেটাকে ওভারকাম করি, লড়ে যাই, তার জন্যই কিন্তু শক্তি সম্মান, যাতে মেন্টাল বুস্টটা তৈরি হয়, যাতে তুমি না ভাবো যে আমার ক্যান্সার হয়েছিল, আমি আর থাকবো না, আমার চলে যাব, এটা না ভেবে তুমি এখন সম্পূর্ণ সুস্থ আছো, ভালো আছো, এই পজিটিভ বার্তাটা তুমি যারা সেম তোমার মতন ক্যান্সার নিয়ে লড়াই করছে তাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবে, যে মানে এইটা কিউরেবল, এটা সঠিক সময়ে ট্রিটমেন্ট হলে, এটা সঠিক জায়গায় গিয়ে ট্রিটমেন্ট হলে এটা ভালো হয়ে যায়, সম্পূর্ণ সুস্থ হওয়া যায় এবং নর্মাল লাইফেও থাকা যায়। অবসর সময় কি করো? অবসর সময়ে আমি গান গাওয়ার চেষ্টা করি, ঘোরাঘুরি, বই পড়া, এগুলি। বই পড়া, বই পড়তে ভালো লাগে? কথা কম বলো না বেশি বেশি বলো? আমি কথা একটু কম বলি। কথা কম বলে, কিন্তু এটা ওকে আমরা ট্রেনিং দেবো যে ও বেশি কথা কি করে বলে আগামী। তো তোমার আগামী দিনে তোমার কি ইচ্ছে, মানে কি কি স্বপ্ন, কি কি প্ল্যানিং তুমি করেছো, কি ভাবছো, জীবনটাকে কিভাবে এগোবে? আগামী দিনে আমি চিন্তা করছি আমি কলকাতাতে সেটেল হব, এরকম একটা ইচ্ছা। যেহেতু আমার ছেলেটাকে, আমার একটাই ছেলে, ওকে এখানে ভর্তি করছি, স্কুলে ভর্তি করার কাজ প্রায় শেষ। চিন্তা করছি এখানে সেটেল হব, আর এখানে কিছু করতে চাই, এখানে কিছু করতে চাচ্ছি। ছেলের কি স্বপ্ন? ছেলে তো এখানে স্কুলে ভর্তি হবে এবং পরবর্তীতে ওর তো ডক্টর হওয়ার খুব ইচ্ছা। আর ফ্যামিলি সম্বন্ধে যদি একটু বলো, পরিবার? আমার পরিবার, আমার বাবা গভর্নমেন্ট অফিসার ছিলেন, ব্যাংকে চাকরি করতেন, উনি মারা গেছেন, চাকরিরত অবস্থাতেই মারা গেছেন, রিটায়ারের আগেই। আর পরিবারে আমার মা আছে, আমার ছোট ভাই, ভাইয়ের বউ, ভাই আর ভাইয়ের বউ ঢাকায় চাকরি করে, আর এই তো মা আছে বাড়ি, আর আমি, আমার ওয়াইফ, আমার ছেলে। ওয়াইফ কতটা সাপোর্ট? ওয়াইফ অনেক সাপোর্টেড, পুরোটাই সাপোর্টেড। আমার এই অসুখ থেকে শুরু করে আমার এই জার্নির সঙ্গে মানে সবচেয়ে বড় অবদান তার। আর এই ফোনটাও এখন ধরে আছে কিন্তু সেই ওয়াইফে, তো সেই ধরার সাপোর্টটাও ওয়াইফের। তো এইটা দেখো একটা সিস্টেম, যে সিস্টেমের মাধ্যমে আমরা লাইফস্টাইলকে নিয়ে যাই, এগিয়ে যাই। আর এই ব্লগটা করার উদ্দেশ্য, অরিজিৎ অফিসিয়াল ব্লগটা শুরু করার একটাই উদ্দেশ্য হচ্ছে যে এরম ইনসিডেন্ট, এরম মানুষদের সাথে যাতে ডাইরেক্ট আপনাদের আলাপ হয়, তাদেরকে নিয়ে আসতে পারি, কথা বলতে পারি, আলাপ করতে পারি। এই যে আড্ডাটা আমরা মারছি, যে এই আড্ডাটা মারলাম, বা তুমি যদি তোমার মতন ফাইটার যারা সেম ক্রাইসিসের লাইফস্টাইলটাকে নিয়ে এগোচ্ছে বা সেম ক্যান্সারের সাথে ফাইট করছে, তাদের উদ্দেশ্যে কি বলবো? আমি তাদের উদ্দেশ্যে বলবো যে জীবনে এরকম পরিস্থিতি আসলে কখনো আশা না হারাতে। আসলে এই সিচুয়েশনগুলোতে মনের জোরটা সবচেয়ে বেশি প্রয়োজন, মনের শক্তিটাকে কাজে লাগানো সবচেয়ে বেশি প্রয়োজন। নিজের হোপটাকে হারিয়ে ফেললে মানে অনেকটাই হেরে যেতে হয়। আর জীবনে কঠিন পরিস্থিতি আসলে বাস্তবতা বোঝা যায় এবং সামনের দিকে এগোনোর রাস্তা খুঁজে পাওয়া যায়। তো যারা আমার মতো বা এইরকম সিচুয়েশন আছে তাদেরকে বলবো আশা না হারাতে, জীবনের সঙ্গে যুদ্ধ করতে, নিশ্চয়ই জয় আমাদের হবে। আর কি বলে দিয়েছে জয় নিশ্চয়ই হবে, তো কখনো আশাহত হবেন না। জীবনটা একটা লড়াই, আমাদের কনস্ট্যান্ট ফাইট করে যেতে হবে এবং জিততেও হবে। আজকের এই ব্লগটা এখানেই শেষ করি, আবার একটা দিন আর একটা নতুন ব্লগ নিয়ে হাজির হব। অতি অবশ্যই অরিজিৎ অফিসিয়াল ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, যেটা আমার মেইন চ্যানেল, আর অতি অবশ্যই অরিজিৎ অফিসিয়াল ব্লগটাকে সাবস্ক্রাইব করবেন। আর এই ধরনের ভিডিও আপনাদের কাছে নিয়ে আসার জন্য সঙ্গে থাকুন, পাশে থাকুন, দেখতে থাকুন অরিজিৎ অফিসিয়াল ব্লগ।